কারণ চলে যাওয়ার পর মীরা শাড়ি ও বিছানা পরিবর্তন করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। পরে কারণকে দেখে শান্ত গলায় বলে, আচ্ছা, আপনার জন্য কফি বানিয়ে আনছি। তুমি তো কাল বললে আমার বানানো কফি ভালো হয়েছে। হ্যাঁ, হয়েছে তো। তাহলে আবার কি? আপনি বসুন মহারানী, আমি বানিয়ে আনছি। বলেই কারণ হেসে কফি বানাতে চলে যায়। মীরা আজকে আর তাকে আটকায় না। তার পেছনে অবশ্য একটা কারণ রয়েছে। মীরাও চেয়ারে বসে ফোনের মধ্যে চোখ বোলাতে থাকলো। ক্ষণকাল পর কারণ উচ্চ বাচ্চে সম্ভাষণ করে। মীরা, মীরা কান সজা করে ক্ষীণ গলায় উত্তর দেয়, তোমার কেমন ছেলে পছন্দ? মীরা অবাক হয়ে চেয়ার ঘুরিয়ে পেছন ফিরে বিস্ময় চোখে বলে, কেন? এমনি বলো না, জানতে ইচ্ছা করছে। মীরা ম্লান হেসে বলে, কেন, আপনি কি আবার আমার বিয়ে দেবেন নাকি? কথাটা যদিও কারণের কাছে আপত্তিজনক লাগলো, তবুও তাও শান্ত গলায় বলে, হ্যাঁ, কারান চৌধুরীর সাথে তোমাকে 1000বার বিয়ে দিব। এবার আমার প্রশ্নের জবাব দাও। কারের কফি বানানো হয়ে গেছে, তাই মীরা চেয়ার থেকে উঠে কফির কাপটা নিয়ে সিঁড়ির এক খাপে পা দিয়ে বলে, আমার দিনদার ছেলে পছন্দ। কথা শেষ করে চলে যেতে শুরু করলো কারণ ডাক দেয়। মীরা, মীরা ঘাড় ঘুরিয়ে বলে, বলুন। দেখো তো এই কাপের কফিটা কেমন খেতে হয়েছে। মীরা ফের কারণের কাছে এসে কফির কাপে চুমুক দিয়ে পারফেক্ট ব্ল্যাক কফি। আপনি তো এমনটাই খান। বলে প্রস্থান করে। কারণ মৃদু হেসে মীরার চুম্বনের চিহ্নটুকু যেখানে রয়ে গেছে সেখানে চুমুক দেয়। তার উদ্দেশ্য ছিল মীরার ঠোঁট ছোঁয়া নেওয়া। কারণ ধীরে ধীরে সে স্পর্শটুকু অনুভব করতে থাকে। এরপরে কারণ কিঞ্চিত হেসে বলে, দিনদার ছেলে, ওকে। তার মানে মীরার মন জয় করতে হলে আমাকে নামাজ পড়তে হবে। শুধু মীরার কেন, আগে তো আল্লাহকে খুশি করতে হবে, না হলে আমার মীরার মন গলিয়ে দিবে কে? গধূলির আলো ম্লান হয়ে আসছে। মীরা বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে, ব্যথায় কাতরাচ্ছে। মাগরিবের নামাজ শেষে কারণ তার ঘরে এসে বলে, মীরা, তুমি নামাজ পড়বে না? মীরা মাথা তুলে কিছুটা ক্লান্ত হাসিতে জবাব দেয়, আপনি পড়েছেন? হ্যাঁ, আজ জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্তই পড়লাম। কারণ মুচকি হাসে। মীরা প্রশংসার সূচক হাসি দিয়ে বলে, মাশাআল্লাহ, সব শেষে সুমতি হলো। আর আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তাই পড়তে পারিনি। কারণ তার কথা শুনে উদ্বিগ্ন হয়ে কাছে এসে বসে বলে। কি হয়েছে মীরা? দরকার হলে ডাক্তারকে ডাকবো। মীরা শান্তভাবে বলে, আরে না, তেমন কিছু না, সামান্য পেইন হচ্ছে, এই আর কি। কারণ চোখে গভীর মমতা নিয়ে হাসকি কঞ্চে বলে, একবার আমার ঠোঁটের ছোঁয়া নাও বেগম, দেখবে তোমার সমস্ত ব্যথা নিমিষে মিলিয়ে যাবে। মীরা একটু লজ্জামাখা হাসি দিয়ে সংকোচ ভরা স্বরে বলে, আমার আমার পিরিয়ডের ব্যথা শুরু হয়েছে। শুনেই কারণের চোখ বিস্ময় বড় হয়ে গেল। মুখটাও বাংলার পাঁচের মতো বিকৃত হয়ে যায়। এক মুহূর্তের হন্তকম্পতা কাটিয়ে দুবার খুব খুব করে কেশে নিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি একটু আসছি। কারণ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর মীরা হাসিতে ফেটে পড়ে। কি অদ্ভুত লজ্জাই না পেয়েছে বেচারা। তার রোমান্সের মোহ এক মুহূর্তেই উবে গেল। এদিকে কারণ দ্রুত গাড়ি চালিয়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েছে। খানিক বাদে মীরার বালিশটি পেটের উপর চেপে ধরে খাটে মাথা হেলিয়ে বসে রইল। ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে থাকায় আর বসে থাকতে পারল না। কাঁচামাচা ভঙ্গিতে শীত পড়ল। প্রায় আধ ঘন্টা পর কারণ হাতে দুটো বিশাল বড় বক্স নিয়ে ফিরে এলো। মীরার কক্ষে পা রেখেই দেখলো মীরা যন্ত্রণায় কুণ্ঠিত হয়ে শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে আলতো করে মীরার মাথায় হাত রাখলো। তার এলোমেলো চুলের মধ্যে আঙুল বোলাতে শুরু করলো। হঠাৎ স্পর্শে মীরা ঘুম থেকে চমকে উঠল। চোখে চোখ পড়তেই দেখলো কারণের মুখে একটা মায়া। কারণ স্নিগ্ধ কঞ্চে বলে উঠল, উঠতে হবে না বউ, তুমি শুয়ে থাকো। আপনি কোথায় গিয়েছিলেন? কারণ হালকা হেসে জবাব দেয়, কেন, আমার অনুপস্থিতি মিস করছিলে? মীরার ঠোঁটে একরাশ হাসি এনে বলে, ফ্লার্ট করতে তো আপনি ভালোই জানেন, তবে লাভ নেই। কারণ তার কথায় মৃদু হেসে উত্তর দিল, বউয়ের সাথে কেউ ফ্লার্ট করে না, বউয়ের সাথে প্রেম নিবেদন করে যান। কারণের এই কথায় মীরার মুখটা বিরক্তির ভাঁজে পড়ে উঠল। সে অভিমানী দৃষ্টিতে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। একটু থেমে রাজভারী কঞ্চে কারণ বলল, হোয়াট এভার, তোমার জন্য কিছু এনেছি, দেখো তো এই বক্সে। মীরা ফ্রুচে বক্সের দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, ওয়েট ওয়েট, এত বড় বক্সে কি? কারণ একটু সংকোচ নিয়ে বলে, বলছি
আসলে মীরা, আমার এই ব্যাপারে তেমন কিছু জানা ছিল না, তাই গুগল থেকে সামান্য ধারণা নিলাম। এই বক্সটাতে তোমার জন্য পিরিয়ডের প্যাড এনেছি। তুমি কোনটা ইউজ করো সেটা তো জানতাম না, তাই দোকানে যত ব্র্যান্ড ছিল এক পিস করে নিয়ে এলাম। মীরার চোখে বিস্ময়ে তার আবেগে উজ্জ্বল হয়ে উঠল। কারণ পুনরায় বলল, And in the other box, I got an assortment of chocolates and some essential medicines. Thought this might help you out. কারণের এই যত্ন আর খুঁটিনাটির প্রতি মনোযোগ দেখে মীরা নিঃশব্দে তাকিয়ে রইল। খানিকটা সময় পর মীরা কপাল চাপড়ে হতাশা ও বিস্ময় ভরা কঞ্চে বলল, হে আল্লাহ, আপনি আসলে কি বলুন তো, এটা কোনো কাজ করলেন? কারণ চিন্তিত মুখে মীরার পাশে বসে তার চোখে কিছুটা অনুশোচনা নিয়ে বলে, কেন মীরা, কিছু ভুল করেছি? আচ্ছা, বুঝতে পেরেছি। তখন তোমাকে ওই কিসের কথা বলা উচিত ছিল না। সরি মীরা। মীরা একটু হেসে বলে, আপনি যখন এগুলো কিনলেন, মানে সব থেকে আনলেন, তখন তখন একটুও এমব্রেসিক ফিল হয়নি? আবার জিগাও, পারলে মুখ কাপড়ে ঢেকে রাখতাম। যদিও এটা নর্মাল, তবুও কি জানি। আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? কারণ তার দিকে একটু ঝুঁকে কিঞ্চিত হাসি দিয়ে বলল, মীরা, তোমাকে কেউ কখনো প্রশংসা করেনি? তার চোখে মুখে একটুতে হাসি এনে বলল। হ্যাঁ করেছে তো, মাহি আর আয়াস। কারণ হেসে বলল, আমাদের আয়াস? হ্যাঁ, মীরা কিঞ্চিত হেসে আবারও বলল। সে আমাকে ফেরি প্রিন্সেস বলেছিল। কারণ হালকা হাসলো, তারপর কণ্ঠে সামান্য সন্দেহ এনে জিজ্ঞেস করলো, এছাড়া আর কেউ প্রশংসা করেনি? কেউ তো দেখেনি, মা মাঝে মধ্যে আমাকে পড়ি বলতো, এই তো। কারণ স্মিত হাসছে, মনে মনে শুদ্ধ হল। এর জন্যই তুমি জানো না মীরা, তোমার সৌন্দর্য কতটা মায়াবী। তুই যেন সদ্য ফোটা কামিনী ফুল। তোমার চোখে আর মুখে অদ্ভুত আলো ছড়িয়ে আছে, যা অজান্তেই হৃদয়কে মোহিত করে। মীরার হঠাৎ সামান্য গম্ভীর স্বরে বলে উঠল। আমার মনে অনেক দিন ধরে একটা প্রশ্ন ঘুরছে, জিজ্ঞেস করব? কারণ হেসে বলল। মীরা, তুই পারমিশন কেন চাচ্ছ, বলে ফেলো না। মীরা একটু দ্বিধায় পড়ে তারপর মুগ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনি এত সুন্দর করে বাংলা বলেন কিভাবে? মানে আপনি তো অনেক বছর ধরেই ইউএসএতে থেকেছেন, তবুও বাংলা এতটা ফ্লুয়েন্টলি। কারণ হালকা ভ্রুকুটি করে হেসে বলল, কি অদ্ভুত প্রশ্ন। বাংলা আমার মাদার টাং মীরা, তবে হ্যাঁ, প্রায় 18 বছর ধরে আমেরিকা ছিলাম। আসলে আমি নোবেল প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখার ভীষণ ভক্ত। মীরা তার কথা শুনে প্রশান্তি মিশ্রিত মুগ্ধতায় তাকিয়ে রইল। কারণ মীরা আরো খানিকটা কাছে গিয়ে সংকোচীন চাহনিতে রবীন্দ্রনাথের একটা উক্তি বলে, ধরা আমি দিতে চাইনি তোমার প্রেমে, তবুও এ যেন কোনো আলো মায়ার কারসাজি। মীরা কারণের কথার যথার্থ অর্থ মনের গভীরে অনুভব করে নীরব থাকে। যদিও কারণের এমন কোমল গভীর ভালোবাসাময় উক্তি তাকে স্পর্শ করেছে, তবু অদ্ভুত দ্বিধার অনুভূতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। কারণের ব্যক্তিত্বের প্রতিটি খুঁটিনাটি কখনো কখনো তার কাছে অতিরঞ্জিত মনে হলেও কিছু কথা, কিছু শব্দ মনের মধ্যে ঠিকই অনিবর্চনীয় চিহ্ন এঁকে যায়। আর এরই মধ্যে কারণ সহজ ভঙ্গিতে বলে হচ্ছে, কথা বলতে বলতে আসল কথাই বলা ভুলে গেছি। মীরা, তুমি বরং সব দেখে নাও ঠিকঠাক হয়েছে কিনা, আর চকলেট খাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কারণ চলে গেল। মীরা বক্সটা খুলে দেখে সেখানে আপন মনে নিজেকে বলল, আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনাকে ঘৃণা করব নাকি বিশ্বাস করব, তবে এটুকু জানি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। মনের গভীরে জমাট বাঁধা এই দ্বিধা মীরার চোখে ক্লান্তির ছায়া ফেলে, আর সে সুদীর্ঘ একটা শ্বাস ফেলে চুপচাপ বসে রইল। নারীর মন এক সূক্ষ্ম ছুরির মতন। আঘাত যতই হোক, যদি পুরুষের জন্য সামান্যতম ভালোবাসা থেকে যায়, তবে তার একটি সামান্য প্রেম বাক্য হৃদয়ের গভীরে ভালোবাসার জোয়ারে তুলে আনতে পারে। সমরেশ মজুমদার বলেছেন, মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে শুকিয়ে গেলেও দাগ থেকে যায়। কারণ ফ্রেশ হয়ে এসে দেখে মীরা ডার্ক চকলেট খাচ্ছে, আর ঠোঁটের কোণে সামান্য চকলেট লেগে আছে। কোনো কিছু না বলে কারণ তার আঙুল বাড়িয়ে ঠোঁটের কোণে থেকে চকলেটের অংশটুকু তুলে নিয়ে নিজের মুখে পুরে নিল। পরে মুচকি হেসে বলল,
ওয়াও, এবার তো টেস্ট আরও বেড়ে গেছে। কানের এই আচমকা স্পর্শে মীরার গাল লজ্জায় রঙিন হয়ে উঠল। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে দ্রুত মুখ ঘুরিয়ে নিয়ে অন্যদিকে শিব পড়ল। কারণ সূক্ষ্ম হাসিতে ঠোঁটের কোণে এক ধরনের রহস্য লুকিয়ে আপন মনেই বলল, শুধু ভালোবাসাটা এখনো পূর্ণতা পাইনি, না হলে আঙুলের পরিবর্তে ঠোঁট দিয়ে স্পর্শ করতাম তোমার ওই ঠোঁট। আমি শুধু জানতে চাই কি এমন মধুরতা মিশে আছে সেখানে যা আমাকে পাগলের মতো আকর্ষণ করছে। এরপরে মীরার দিকে খানিকটা তাকিয়ে থেকে চুপচাপ নিচে চলে যায়। ক্ষণকাল পর কিছু ফল কেটে স্লাইস করে সাজিয়ে মীরার ঘরের দিকে পা বাড়ালো। ততক্ষণে মীরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়ে আছে। কারণ মীরাকে দেখে তার গায়ে চাদরটা টেনে নিল। তারপর ফলের থালাটা পাশের টেবিলে রাখলো। মাথা নত করে মীরার নরম মুখের দিকে তাকিয়ে মনে মনে কষ্টের এক ঝলক অনুভব করলো। এই একমাত্র যন্ত্রণাই তোমাকে সহ্য করতে হবে, যেটা কারান চৌধুরীর সাধ্যের বাইরে। বলা বাহুল্য, কারণ মীরার পিরিয়ডের ব্যথাকে ইঙ্গিত করে বলেছে। মীরা সকালে ঘুম থেকে উঠে দেখলো পাশে কিছু ফল কাটা রাখা আছে। ফ্রেশ হয়ে ফলগুলোকে নিচে নেমে এলো। নিচে আসতেই চোখে পড়লো তার এক অভাবনীয় দৃশ্য। ড্রয়িং রুমটি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এই কারণ ঘরটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। দেয়ালে জোড়া নতুন শিল্পকর্ম আর জলপ্রাতের অনবদ্য পেইন্টিং। কোণে জীবন্ত ফুলের চাপ, ঝলমলে নতুন পর্দা, সবকিছু পরিবেশটাকে মোহময় করে তুলেছে। মীরা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। কারণ তখন পর্দার পেছনের কাজগুলো গ্লাস ওয়াশ দিয়ে মুছে ঝকঝকে করতে ব্যস্ত। মীরা চমকে উঠে বলল, অসাধারণ লাগছে রুমটা, কিন্তু আজ এত গোছ গাছের কারণ কি? কাজ পরিষ্কার শেষ করে বেসিনে হাত ধুতে ধুতে হালকা হাসল। কারান চৌধুরীর ঘর কখনো অগোছালো দেখেছো? মীরা এসে উত্তর দিল, না, তা দেখবই বা কিভাবে? সব সময় তো আমিই সব গুছিয়ে রাখতাম। তবে আজ ড্রয়িং রুমটা একটু বেশি ঝকমক করছে। কোনো কাহিনী আছে নাকি? কারণ উত্তরে চোখ দিয়ে দরজার দিকে ইশারা করলো। মীরা কৌতূহল নিয়ে দরজার দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তেই কলিং বেলের শব্দ ভেসে আসে। মীরা গিয়ে দরজা খুলে দিতে মীরার মুখ উজ্জ্বল হয়ে উঠছে। উৎসাহে চোখ মুখে আলো ছড়িয়ে পড়ে। মীরা কাঁদতে কাঁদতে বাবা মাকে জড়িয়ে ধরে বলল, মা বাবা, হঠাৎ করে তোমরা? আমি তো বুঝতেই পারছি না কি বলবো। কেমন আছো তোমরা? কারণ পাশে এসে উচ্ছ্বাসিত হেসে বলল, আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম মা। মীরা মা বাবাকে কি বাহিরেই দাঁড় করিয়ে রাখবে? আপনারা ভিতরে আসুন। ইস, খুশিতে তো ভুলেই গিয়েছিলাম। ভেতরে এসো মা, ভেতরে এসো বাবা। মমতাজ ইচ্ছ হাসি ছড়িয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কেমন আছো? কারণ মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বলল, এই তো মা, আলহামদুলিল্লাহ। আসুন, আপনারা বসুন। তবুও মীরার চোখে কিছু খুঁজে পাওয়ার ব্যাকুলতা বিষণ্ণ স্বরে বলে উঠল। মা, মাহি আসেনি? ঠিক তখনই মাহিমা ছুটে এসে মীরাকে জড়িয়ে ধরল। মীরার অন্তরে জমে থাকা সমস্ত আবেগ এক প্রবল ঢেউয়ের সঙ্গে ভেসে গেল। কান্নায় তার গলা ভারী হয়ে উঠল। মাহিমার আলিঙ্গন তার সমস্ত দুঃখের আশ্রয় হয়ে উঠল। তুই শয়তান মেয়ে, বাইরে দাঁড়িয়েছিলি কেন? মীরার কণ্ঠে মমতা মেশানো ধমক। মাহিমা হেসে বলল, দেখছিলাম আমার মিরু আপুর আমাকে মনে পড়ে কি না। মীরা তৎক্ষণাৎ মারের ভঙ্গি করে বলল, আয়, মনে পড়াচ্ছি তোকে। মাহিমা হাসতে হাসতে চিৎকার করে উঠল। আম্মু বাঁচাও। তখনই কারণ সামনে এসে খানিকটা হাসি মেশানো কঞ্চে বলল, এসব কি করছো মীরা? আমার শালিকার গায়ে একদম হাত তোলা চলবে না। ও এখন বড় হয়ে গেছে। মাহিমা ভরসার হাত পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়ল, এই তো পারফেক্ট, একদম আমার জিজাজির মতো কথা। ভাইয়া, আপু বুঝতেই চায় না যে আমি বড় হয়ে গেছি। একটু নাটকীয় ভঙ্গিতে যোগ করলো। মীরা আমি কিন্তু 9-এ পড়ি। ফ্রিকুজকে বলল। মাহি, তুই খুব বার বেড়েছিস। মমতাজ তাদের দিকে এগিয়ে এসে কড়ক কঞ্চে বললেন, তোরা থাকবি বাবা, তুমি কিছু মনে করো না। ওরা একসাথে হলেই এমন খুনসুটি শুরু করে বেড়ায়। কারণ হেসে বলল, আরে না মা, কিছু মনে করিনি। আপনারা আসুন, বসুন। মমতাজ ও আব্দুর রহমান সোফায় বসে পড়লেন। মীরাও তড়িঘড়ি করে তাদের মাঝে বসে প্রাণ খোলা গল্প গুজবে মেতে উঠল। কারণ মাহিমার দিকে তাকিয়ে বলল, তুমি এদিকে এসো মাহি, তোমার সঙ্গে কিছু কথা আছে। মাহিমা কারণের সামনে কিছুটা তফাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,
হ্যাঁ ভাইয়া, বলুন বলুন। তবে একটা কথা, আমার কিন্তু আরো একটা নাম আছে। কি বলো, তাই নাকি? হুম, আমার আরেকটা নাম হলো ইলিসা। কারণ বিস্ময়ের সঙ্গে বলল। মাশাআল্লাহ, চমৎকার নাম তো। কিন্তু ইলিজা নামের অর্থ জানো? মাহিমা একটু ফিকুচকে ভেবে বলল। না। কারণ একটুখানি হাসি মিশিয়ে বলল। ইলিজা আরবি নাম, এর অর্থ মূল্যবান, ঠিক যেমন তুমি সবার কাছে। ওমা সত্যি? কারণ মাথা নাড়ল। হ্যাঁ, আর এখন থেকে আমি তোমাকে ইলিজা বলেই ডাকবো। ভাইয়ের থেকে ইলিজা শুনতে খুশি হবে তো? ইলিজা। মাহিমা উচ্ছ্বাস ভরা কঞ্চে বলল। খুব খুশি হব ভাইয়া, এই প্রথম কেউ আমাকে এই নামে ডাকলো। কারণ হেসে বলল। আচ্ছা আচ্ছা, এবার চলো, তোমার জন্য একটা গিফট আছে, এসো। কারণ এগিয়ে গেল আর মাহিমা উচ্ছ্বাসে তার পদক্ষেপ অনুসরণ করলো। দোতলায় পৌঁছে কারণ একটি কক্ষের দরজা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে মাহিমার চোখ বিস্ময়ে বড় হা হয়ে গেল। ঘরটি যেন একটা স্বপ্ন রাজ্য। চকলেট, চিপস, চানাচুর, আইসক্রিম, পিৎজা, বার্গার, ললিপপ সবকিছুতে ভরপুর। মাহিমা আনন্দে উৎফুল্ল হয়ে খিলখিল করে হাসতে হাসতে বলল। ভাইয়া, আপনাকে আর ধন্যবাদ দিয়ে সময় নষ্ট করব না, আমি গেলাম খেতে। যেতে যেতে গলা উচ্ছিয়ে বলে। কারণ আপনার বোনও একদিন কোনো উপকার দিয়ে ঋণ শোধ করে দিবে। ছোটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। এদিকে মীরা ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো। বাবা মা, তোমরা কিছু জানাবে না? আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে কি করব। কত খুশি হয়েছি জানো? মমতাজ হেসে বললেন। কারণ তোকে জানাতে বারণ করেছিল। কাল বিকেলেই ও ফোন করে আমাদের কাছে ক্ষমা চেয়েছে, এতদিন ব্যস্ততার জন্য তেমন সময় দিতে না পারার কারণে। তারপর আমাদের নিমন্ত্রণ করেছে। আব্দুর রহমান শান্ত স্বরে বললেন। আসলে কারণ তো সবসময় ফোন করে খবর নিত, আমি কেমন আছি, মাহির কথা, তোর মায়ের কথা সবই জানতে চাইতো। যদিও কখনো আসার কথা বলেনি। আমিও অবাক হয়েছিলাম হঠাৎ নিমন্ত্রণ পেয়ে, কিন্তু কারণ এমন অনুরোধ করলো যে না বলতে পারলাম না। আর কতদিন আমার মেয়েকে দেখি না, সেই কষ্ট। মমতাজ আব্দুর রহমানকে চোখের ইশারায় থামিয়ে মীরাকে স্নেহময় স্বরে জিজ্ঞেস করলেন। সেসব বাদ দে, তুই কেমন আছিস সোনামা? শব্দাতিরেক মমতাজ চায়নি মেয়ে বুঝতে পারুক এতদিন মেয়েকে দূরে রেখে বাবা মা কেমন তীব্র যন্ত্রণার মধ্যে ছিল। অনেক ভালো আছি মা। তবে মীরার কণ্ঠে একটু বিচলিত হয়ে উঠল। তবে কারণের সঙ্গে যে তোমাদের কথা হতো আমাকে তো বলনি কখনো। ততক্ষণে কারণ এসে হাজির। সে দাঁড়িয়ে বলল। মীরা আমি বারণ করেছিলাম। কপাল কুঁচকে বলল। কিন্তু আপনি। মীরার কথা শেষ হওয়ার আগে মমতাজ বললেন। মারে একটু বুকে আয়। মায়ের কথা শুনে মীরা আর কোনো কথা না বলে মমতাজের বুকে মাথা গুঁজে দিল। বক্ষে নিজের সমস্ত দুঃখ, অভিমান আর কষ্টের ভার লুকিয়ে রাখতে পারে। কারণ এই নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করেনি। কারণ তার অভিপ্রায় কখনোই মীরার সুখের নিশ্চয়তা দেওয়া ছিল না। যদিও সে মীরার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল, কিন্তু তাদের কখনোই বুঝতে দেয়নি যে মীরার প্রতি তার আচরণের শীতল উদাসীনতা লুকিয়েছিল। অনেকদিন পর বাবা মায়ের সান্নিধ্যে মীরা কথার জালে হারিয়ে গেল, এক গল্প থেকে আরেক গল্পে বেশি যেতে যেতে সময় হিসেব হারিয়ে ফেলেছে। দ্বীপ্রহরে সূর্য মাথার উপর উঠলে কারণ সবার জন্য রান্নার ভার নিল। কারণ এসে হাসি মুখে কুশল বিনিময় করে আহ্বান জানায়। মা বাবা, আপনারা খেতে আসুন। মীরা, তুমিও খাবে, এসো। ফরিদ কাকা উপরে ইলিজাকে ডেকে আনুন। মমতাজ অবাক দৃষ্টিতে প্রশ্ন করে বসে। খাবার কি বাহির থেকে এনেছো বাবা? কারণ হেসে জবাব দেয়। না মা, আমি নিজে রান্না করেছি, আপনারা খেতে আসুন প্লিজ। মমতাজ আর আব্দুর রহমান অবাক হয়ে কারণের দিকে তাকিয়ে রইলেন। অথচ মীরার মনে প্রচন্ড অপরাধ বোধ কাজ করছে। গল্পের ফাঁকে ফাঁকে কারণ একাই রান্নার সমস্ত কাজ সেরে ফেলল। মমতাজ আর আব্দুর রহমান একে অপরের দিকে তাকে চোখের ভাষায় কথা সেরে নিলেন। তাদের মনে হলো তাদের মেয়ে সত্যি বুঝি সুখময় জীবনে স্বাদ পেয়েছে। টেবিলে গিয়ে দেখলেন কারণের আয়োজনের কোথাও কোনো কমতি নেই। খাবারের আড়ম্বর তাদের অভিভূত করে তুললো। সবাই টেবিলে বসতে কারণ যত সহকারে সবার প্লেটে খাবার তুলে দিল। এমনকি মাহিও দৌড়ে এসে উচ্ছ্বাস ভরে খেতে বসে গেল। মমতাজ আর আব্দুর রহমানের হৃদয়ে এই মুহূর্তে অদ্ভুত প্রশান্তির ভর করলো। কারণ হাসি মুখে বলা।
কাকা আপনিও বসুন, আমি সার্ভ করে দিচ্ছি। কারণের শীতল নির্বিকার আওয়াজ শুনে ফরিদ কাকা অবাক হয়ে গেলেন। যে মানুষটি এতদিন রাগে তুষার স্তূপের মতন শীতল এবং কঠোর ছিল, আজ আকস্মিকভাবে কি এমন ঘটল যে তার অন্তরটা বরফে গলিয়ে নরম স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। এই পরিবর্তন তাকে অভ্যস্ত হতে দিচ্ছিল না। তবে ফরিদ তার কোনো মন্তব্য করার সাহস পেলেন না, তাই চুপ করে টেবিলের দিকে এগিয়ে গিয়ে খেতে বসে গেলেন। রাতে খাবার শেষে হলে কারণ ঠান্ডা স্বরে বলল, কাকা আপনি বাবা মায়ের রুমটা দেখিয়ে দিন, আর যে রুমে খাবার রাখা হয়েছে সেটা তোমার রুম ইলিজা। ইলিজা খুশির চোটে লাফিয়ে উঠে বলল, ওকে ওকে জিজাজি। একটু পরেই সবাই নিজের নিজের রুমে চলে গেল। মীরা আজ কিছুটা বেশি খুশি। আজ বাবা মা এবং বোনকে কাছে পেয়ে তার হৃদয়টা ভরে গেছে, তাই খুশি মনে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল। আর কারণ আজও তার শুভ্র মঞ্জুরিকে জ্বালানোর প্রয়োজন মনে করলো না, তাই কারণ কোনো শব্দ না করে বিছানার অপর পাশে শুয়ে পড়ল। রাত ৩টা। কারণ পাশে গভীর নিদ্রা আচ্ছন্ন, কিন্তু মীরা ঘুমাতে পারেনি। কিছুক্ষণ পর মীরা বিছানা থেকে উঠে পর্চের আরাম কেদারায় গিয়ে বসে পড়ে। ছিচি পোকার শব্দে তারই মধ্যে বেড়ে উঠে এক অপ্রতিরোধ বিরহ, অথচ রাতের অন্ধকার তাকে ভীত করতে পারেনি। মীরার ভেতর জমে থাকা ব্যথা, উদ্বেগ ও বেদনা তাকে ক্রমাগত আঘাত করতে থাকে। আকাশের দিকে তাকে সে নিজের সঙ্গে মানসিক দ্বন্দ্বে হারিয়ে যায়। ওর প্রতি এতটা ভালো ব্যবহার কি ঠিক হচ্ছে? অন্তত কিছুটা হলেও তো ওকে সেই ব্যথাটুকু অনুভব করানো উচিত, যা আমায় তিলে তিলে শেষ করেছিল। অথচ আমি কি করছি? আমি কি সত্যি এতটা বোকা? গত 11 মাস ধরে যে প্রতিনিয়ত আমার হৃদয় ভেঙে চূর্ণ করে দিয়েছে, আজ তার একটুখানি ভালো ব্যবহারে এত সহজেই নিজেকে সঁপে দিচ্ছি। পরে এর জবাব নিশ্চয়ই দিব, কিন্তু এভাবেও তো চলতে পারে না। যদি ওর আচরণের মধুরতায় গলে আবার সেই ভুল প্রেমে পড়ে যাই, তখন কি হবে? একটু গভীর নিঃশ্বাস ছেড়ে ফের বলল, কি করলাম এই কয়টা দিন? এতটা নরম হওয়া কি আমার মতো মেয়ের শোভা পায়? যে মানুষটা ক্ষমারও অযোগ্য, তার সঙ্গেই কিনা এত সহজে মিশে যাচ্ছি। লজ্জা হওয়া উচিত মীরা। প্রতিটি গভীর রাতে সীমাহীন কষ্টগুলো বুকে চেপে ধরেছি। কত রাত ডুকরে কেঁদে কেটেছে, অথচ সেই আমি এখন সব ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে এতটুকু আত্মসম্মানও কি নেই তোর? যে লোকটা তোর চোখের সামনেই মেয়েদের শুধু বিদ্যা অর্জন করলেই তো হবে না, মাথায় বুদ্ধি আর আত্মমর্যাদার দীপ্তি থাকতে হবে। একবার হলেও তো তোকে বুঝিয়ে দেওয়া উচিত যে সে আমাকে কতটা অপমান করেছে। এখন যদি এভাবে তোল্লাই দেই, তবে সে ভাববে আমায় আবারও তেমন আগের মতো। তার গভীর কষ্ট নিঃশ্বাসের সঙ্গে মিশে আশপাশে বাতাস ভারী হয়ে উঠল। তার প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে অন্তরের চাপা যন্ত্রণার অচেনা সুর। কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বুজে নিজেকে সামলে বলল, তুমি এখানে আছো শুধু তোমার বাবা মায়ের সম্মানের কথা ভেবে, কিন্তু কেন বারবার ভুলে যাচ্ছ মীরা? সরলতা ভালো, কিন্তু এতটা আবেগ প্রবণতা, এটা তো যুক্তি দিয়েও মেলে না। তুমি কি একটু প্রতিবাদ করতে পারো না? না হয় প্রতিবাদ নাই করলে, কিন্তু নিজেকে শক্ত রাখাটা কি এতই কঠিন? এই জবাব আজ না দিলেও একদিন ঠিকই সুদে আসলে ফেরত দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ একদিন আপনিও ভয়ঙ্কর রকমের ব্যথা অনুভব করবেন। কিন্তু আমি ভেবে কুল পাই না, ওর স্বপ্নটা এমন কি ছিল যে ও এত দ্রুত এমন পরিবর্তন আনলো? স্বপ্নটাই যদি একবার ঢুকে দেখতে পারতাম, তাহলে অন্তত নিজের মনকে ভরসা দিতে পারতাম। কিন্তু এটা কি সত্যি ওর স্বপ্ন ছিল, নাকি যা আমি ভেবেছি সেটাই সত্যি? অর্থাৎ পুরো বিষয়টাই একটা অভিনয়। মীরার মনে এক অশান্ত স্রোতধারা নিরন্তর প্রবাহিত হচ্ছে, যেখানে যুক্তি আর সন্দেহের ঢেউ বারবার আঘাত হেনে চূর্ণ বিচূর্ণ করছে তার শান্তির প্রাচীর। অতি গভীর শ্বাস বুকের গভীরে নিঃশব্দ ক্রন্দনের জন্ম দেয়। এই 11 মাসের দহনক্লান্ত যন্ত্রণায় তার হৃদয়ের অন্তরস্থলে বারে বারে নিষ্ঠুর আঘাত হেনে চলেছে। বিষণ্ণতার ভারে দৃষ্টিপথ ঝাপসা হয়ে এলে অজান্তেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তন্দ্রা যেন চক্ষু যুগলের সীমানা এড়িয়ে চলে গেছে, অথচ রাতের দীর্ঘতা অসীমতার দিকে ক্রমশ প্রসারিত হচ্ছে। একাকিত্বের অন্ধকার মেঘে তার আচ্ছন্ন মন ক্রমেই শূন্যতার অতল গহ্বরে হারিয়ে যেতে চায়। বারান্দার অপর প্রান্তে দিবাকর ধীর গতিতে তার সোনালী কিরণে ধরণীকে আলোকিত করে তুলছে। বহিরঙ্গের পাখির কোলাহল ক্রমশ বাড়ছে, তাদের কিচিরমিচির ধ্বনি আর প্রভাতের স্নিগ্ধ সমীর
মীরার অমনীয় স্থবিরতাকে ভেদ করে এক অবাক্ত আহ্বান জানায়। এবার উঠে মীরা উঠে ফজরের নামাজ আদায় করে রসিঘরের দিকে পা বাড়ায়। বিছানায় শুয়ে থাকা অধিপতির দিকে তাকানোর প্রয়োজনটুকু সে মনে করলো না। বেশ অনেকটা সময় পেরোতে রসিঘরে নাস্তা তৈরির ব্যস্ত তার মধ্যে হঠাৎ চেনা এক সুর কর্ণকুহরে ভেসে আসে। অথচ গুড মর্নিং। কি করছে আমার বেগম? মীরা না চমকে সহজ সরল স্বরে উত্তর দেয়। কারণ সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছি, আপনি বসুন। আপনার কফি ইতোমধ্যেই বানিয়ে ফেলেছি। বিস্ময় মিশিয়ে বলে উঠছে, এটা করা কি খুব দরকার ছিল? আমি কি করতে পারতাম না? তোমার শরীর ঠিক নেই মীরা, তুমি রেস্ট নাও, আমি করছি। মীরা তার কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলল, আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন দেখছি। এত ভাবার কিছু নেই। কাল সবার জন্য আপনি যে রান্না করেছেন তাতেই আমি যথেষ্ট লজ্জিত। তাই এখন চুপচাপ বসুন। মা বাবাও চলে আসবেন। ফজরের নামাজ পড়ে তারা কেউ ঘুমান না। কারণ খানিক হেসেই বলে উঠল, আমি যদি তোমার চিন্তা না করি তাহলে কে করবে বেগম? তবে আজ দেখছি আমার মহারানী যেন রাগিনীর মূর্তি ধারণ করেছে। ব্যাপারটা কি? মীরা কয়েক ন্যানো সেকেন্ড চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিল। তারপর কটমট দৃষ্টিতে তাকে কানের দিকে তাকিয়েই বলল, আপনার কথাগুলো আমার একদম ভাল লাগছে না কারণ। খুব ভালো হয় আপনি টেবিলে গিয়ে বসুন। উফ। মীরার তীব্র ক্রোধ দেখে কারণ খানিকটা বিচলিত হলেও তার মন মীরার অসন্তুষ্ট গভীরতা মাপতে ব্যর্থ। কারণ তার চেতনায় তখন এক দুষ্ট চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে কিঞ্চিত মুচকি এসে বলে, বুঝতে পেরেছি। কারণ কি বুঝতে পেরেছে এমন প্রশ্ন করার প্রয়োজন অনুভব করলো না মীরা। তার বদলে কারণের তুচ্ছ কথাকে উপেক্ষা করে সে পুরোপুরি নাস্তা তৈরিতে মনোনিবেশ করলো। তবে কারণ থেমে থাকলো না। সে ধীর পায়ে মীরার পেছনে এসে দাঁড়িয়ে খানিকক্ষণ তার কাজের প্রতি একাগ্রতা লক্ষ্য করলো। এরপর ম্লান হাসি হেসে মীরার কানের কাছে মাথা ঝুঁকিয়ে নিজের তৃষ্ণার্ত অধর দিয়ে তার ভাবপ্রবণ গালে একটা আলতো চুমুন এঁকে দিল। কারণের আচমকা স্পর্শে মীরা দহন পৃষ্ঠ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। তীব্র শাসনের অভিপ্রায় ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাতে গিয়ে বিপত্তি ঘটল। কারণের চিবুকের সঙ্গে সংঘর্ষ নিজের হতচেতনই হয়ে গেল। মীরা কপালে হাত রেখে ভ্রুকুঞ্চিত করে বিরক্ত কণ্ঠে বলে উঠল, লাগলো। কারণ তৎক্ষণাৎ উদ্গ্রীব হয়ে মীরার ললাটে আলতো করে পুঁজিতে শুরু করে। মীরার কপালে হাত রেখে কোমল কণ্ঠে বলল, ইস, লেগেছে না? ঠিক হয়ে যাবে সোনা। কারণের এমন অতিরিক্ত দরদে মীরা ক্রোধ দ্বিগুণ বেড়ে গেল। কাঠিন্য স্বরে কিছু বলতে যাবে এমন সময় রান্নাঘরে এলো পাথারি পায়ের শব্দে শোনা গেল। মমতাজ ঢুকে উচ্ছল ভঙ্গিতে বলে উঠলেন, মিরু, আরে বাবা, তুমিও তো দেখি উঠে পড়েছো। কারণ ভদ্র হাসি দিয়ে বলে, শুভ সকাল মা। মমতাজ মৃদু হাসি ঝুলিয়ে বলল, শুভ সকাল বাবা। তুমি কি কালকের মতোই আজকেও আমার মেয়েকে সাহায্য করতে এসেছো? কারণ মীরার দিকে তাকিয়ে কৌতুক মিশ্রিত কণ্ঠে বল, চেষ্টা করেছিলাম মা, কিন্তু আমার অর্ধাঙ্গিনীটা একেবারেই পছন্দ করছে না। রুষ্ট মীরা এবার সামান্য উচ্চ স্বরে বলে উঠল। মীরা আপনি কি যাবেন এখান থেকে? রাগের তীব্রতা আজ করে কারণ আর কিছু না বলে রেফ্রিজারেটর খুলে একটা আপেল বের করে পরে আপেলের কামড়ে মনোযোগী ভঙ্গিতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। মমতাজ মীরার রাগের উদ্ভাসিত মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি হয়েছে মা, তোর চোখ মুখ ভারী লাগছে কেন? মীরা নিজের ক্ষোভকে সংযত করে মুখের অভিব্যক্তি স্বাভাবিক করে বলল, কিছু না মা, তুমি গিয়ে বসো। মমতাজ মুখে হাসি ধরে রেখেই বললেন, আমার মেয়েকে একটু সাহায্য করতে এলাম, বসলে চলবে? সবার হয়ে গেছে মা, শুধু অমলেটটাই বাকি। আর সারা জীবন তো তুমিই করেছো, এবার না হয় মেয়ের বাড়িতে একটু বিশ্রাম নাও। মমতা সন্তুষ্ট হাসি নিয়ে মীরার মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মীরা রান্নাঘরে বেসিনের কাছে থালা বাসন ধুতে ধুতে গভীর চিন্তায় ডুবেছিল। এমন সময় কারণ সুধাময় কণ্ঠে পেছন থেকে বলল, অন্তত একটা মেইড রাখতে পারতে মীরা, তোমাকে এভাবে কষ্ট করতে দেখতে ভালো লাগে না আমার। কারণে কথাগুলো মীরার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। সে তো আজই ঠিক করে রেখেছিল কারণকে সাহায্য করবে। তার উপর এমন প্রেমালাপ শুনে মনের মধ্যে জমে থাকা আগুন নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠল। মীরা হাতের কাজ থামিয়ে কবে চেঁচিয়ে উঠল, আপনি শুরুটা কি করেছেন? এটা কি ধরনের নাটক আপনার?
কারণ একটু থমকে গিয়ে শান্ত কণ্ঠে বলল। কি হয়েছে মীরা? আমি আবার কি করেছি? মীরা ব্যঙ্গর হাসি দিয়ে বলল, কি করেছেন সেটা না বলে বরং বলুন কি করেননি।